আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এর 34তম এপিসোডে। এবং এই 34তম এপিসোডে আসা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, যেটি খুব অল্প দিন হলো আমরা শুরু করেছি, এরই মধ্যে সেখানে অসংখ্য মানুষ এসে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে তাদের পথ চলা শুরু হয়েছে। এবং আশা করছি যে প্রতিটা মুহূর্ত আপনাদের এভাবেই আনন্দ দিয়ে যাব যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে এবং যতদিন পর্যন্ত আপনাদের কাছ থেকে ঘটনা পাবো। ইয়েস, ঘটনা পাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর সেই জন্যই আমি বলতে চাই যে যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন বা আমার ইমেল অ্যাড্রেসটি নোট করে ফেলুন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটি সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমাদের লাস্ট এপিসোডে আমরা নিয়ে এসেছিলাম আবরার ভাই এবং আমাদের হাফেজ মাইনুদ্দিন সাহেবকে আপনাদের অনুরোধেই, এবং আশা করছি সেই এপিসোডটি আপনারা উপভোগ করেছেন। আপনারা আরও বেশি জানান আমাদেরকে যে কাদের ঘটনা আপনারা শুনতে চান, কাদেরকে চান আমরা এপিসোডে নিয়ে আসি। এবং আমাদের এই দীর্ঘ পথ চলায় সবসময় আপনারা সাথে ছিলেন। এবং সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে এটি একটি দীর্ঘদিনের সম্পর্ক এবং এই সম্পর্কটা কেমন যেন মানে আপনারাও মিস করেন, আমিও মিস করি আপনাদেরকে। এই সপ্তাহের পুরো 7টা দিন যখন শুক্রবার রাত 11:59 হয় তখন আমার পরীক্ষা দেওয়ার পালা। কেমন লাগবে আজকে আপনাদের? আপনারা কি ভালো কিছু বলবেন নাকি খারাপ কিছু বলবেন? বিশ্বাস করুন খুব টেনশনে থাকি। আবার মাঝে মাঝে মনে হয় যদি খারাপ লাগে বকাঝকা করবে বা খারাপ কিছু বলবে তো আপন মানুষই। তো যাই হোক, আজকের যে এপিসোডটি সেই এপিসোডেও বেশ কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো অদ্ভুত রকমের ভালো, এবং সব রকমের ঘটনা মিশিয়েই আজকের আমাদের এই এপিসোড। আশা করছি যে এই এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। এখানে আপনি এসে আপনার মতামত জানাতে পারেন এবং আপনি জানাতে পারেন কার ঘটনা আপনি শুনতে চান, কার ঘটনা শুনতে চান না। এই সব কিছুই মানে আপনাদের মতামতের জন্য এই জায়গাটি। এবং আপনারা যদি চান যে কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ইনবক্স করতে পারেন, বা আপনাদের মাথায় যদি কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটিও আপনি ইনবক্স করে আমাদের জানিয়ে দিতে পারেন বা ইমেল করতে পারেন সরাসরি। এবং ইমেল করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের দুজনের জন্যই অনেক বেশি ভালো হবে। আশা করছি আপনাদের সামনের পথ চলা অনেক বেশি সুন্দর হবে আমাদের সাথে এবং প্রতিটা মুহূর্ত উপভোগ্য হয়ে উঠবে ভূত.com-এর সাথে। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি এতটুকু ভালো লাগে বা এই ঘটনাটি যদি এতটুকু আনন্দ দিতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। এবং এই যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি চান না তার নাম বা ঠিকানা কোনো কিছু প্রকাশ করতে, সুতরাং আমরা নাম বা ঠিকানা কোনো কিছু প্রকাশ করব না। এবং তিনি আমাদের কিছু মানে প্রমাণ দিয়েছেন, সেই প্রমাণগুলো কি সেটাও বলবো না, কারণ তিনি এগুলো সব কিছুই শেয়ার করতে নিষেধ করেছেন তাদের ফ্যামিলির সেফটির জন্য। সো এটা কনফিডেন্সিয়াল
থাকবে এবং এটাকে আমরা কোনোভাবেই বাইরে প্রচার করব না। আপনারা শুধু ঘটনাটি শুনুন এবং এই ঘটনাটি শুনে আশা করছি আপনারা আনন্দ পাবেন। উনি প্রথমেই লিখেছেন যে এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে। বুঝতেই পারছেন ব্ল্যাক ম্যাজিক আপনাদের অনেক পছন্দের একটি টপিক, যদিও আপনারাও জানেন আমিও জানি যে এটা নিয়ে বেশি নাড়াচাড়া করা বা এটা নিয়ে অত বেশি ভাবা চিন্তা বা এটা নিয়ে কোনোদিন কোনো এক্সপেরিমেন্ট করতে যাওয়াটা একেবারেই বোকামি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওনার ঘটনাটি এখন ওনার মতো করে পড়ে শোনাবো। প্লিজ ডু নট স্টেট মাই নেম, অ্যাড্রেস অ্যান্ড প্লেসেস ইনফরমেশনস ওয়াইল রিডিং। থ্যাংক ইউ। এটা তিনি শুরু করেছেন এভাবেই। তারপর লিখছেন, অলসো এক্সকিউজ মাই রাইটিং ইন বাংলিশ, বাট লিভিং অ্যাব্রড সিন্স মাই বার্থ আই এম নট কমপ্লিটলি এবল টু রাইট ইন বাংলা। হাউএভার আই ক্যান জাস্ট রিড, টক অ্যান্ড এক্সপ্লেইন দ্য স্টোরি। ওকে, আমরা শুরু করি তাহলে। এরপরে তিনি বলেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানি আপনি ভালো আছেন কারণ সব সময় ভালোর দলে থাকেন। থ্যাংকস ফর কামিং ব্যাক উইথ ভূত.com। প্লিজ ডু নট লিভ আস এভার এগেন। থ্যাংক ইউ সো মাচ এভাবে বলার জন্য। এবার পর লিখেছেন তিনি যে আমি দেশের বাইরে থাকি, ইউকেতে থাকেন তিনি, সেটা তিনি লিখেছেন। অনেক দিন ধরে লিখবো বলে কেন জানি ঘটনাটি লেখা হয়নি, ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। একদিন ভূত.com থেকে ব্ল্যাক ম্যাজিকের কিছু স্টোরিজ শুনে আমার একটি আপন আত্মীয়র জীবনের ঘটনা মনে পড়ে গেল, যেখানে আমিও কোনো না কোনোভাবে ইনভলভড। এরপরে তিনি লিখছেন যে স্টোরি শুরু করার আগে সবসময় একটা প্রসঙ্গ বা একটা প্রশ্ন জাগে যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করে তারা কেন যে বুঝতে পারে না এই পৃথিবীটা অনেক কম দিনের, আর আমাদের উচিত এই কম দিনগুলোতে ভালো কিছু করা আর এমন কিছু না করা যেটা অন্যের ক্ষতি করে, জাস্ট ফর আ টেম্পোরারি স্যাটিসফ্যাকশন। শয়তানের সাথে চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন প্রমাণ করতে যে মানুষ জাতি আল্লাহর অনেক প্রিয় জাতি, যারা কখনো ওনাকে অসম্মান করবেন না। কিন্তু ভাবতে খারাপ লাগে যে সেই পরীক্ষাতে ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করেন বা যারা এই সমস্ত কাজ করেন কুফরি কালাম, তারা বারবার ফেল করছেন। শয়তান যেমন জেলাসির কারণে মানুষ জাতি ঘৃণা করা শুরু করে, ঠিক একইভাবে মানুষের ভেতরেও কিছু মানুষ আছে যারা আপনার সুখ দেখতে পারে না এবং আউট অফ জেলাসি ক্ষতি করে, আল্লাহর অসম্মান করে, এর মাধ্যমে শয়তানকে খুশি করে। এই মানুষগুলোর খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করা উচিত যে একদিন সবার মরতে হবে আর ঈশ্বর আল্লাহ গডের কাছে জবাব দিতে হবে কেন দুনিয়ার পরীক্ষা ফেল করলো আর কেন শয়তানকে চ্যালেঞ্জে জিতিয়ে দিল। এইসব বলছি কারণ কিছু প্রবলেমস আমাদের এখনো
দলে আছেন
34 নম্বর এপিসোড আজকে, এবং আপনারা সাথে আছেন বলেই আমাদের এই পথ চলা সম্ভব হয়েছে। আর সেই জন্য আরও বেশি করে আপনাদের ঘটনা চাই, আরও বেশি করে চাই যে আপনারা ঘটনা পাঠান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, আমি পরপর দুটি ঘটনা শেয়ার করি, একটি নৌকা নিয়ে এবং আরেকটি বাইক নিয়ে। প্রথমে নৌকা নিয়ে শুরু করি, কারণ এই যে গ্রাম শহর সব কিছু মিলিয়ে আসলে মানে গ্রামের ঘটনা আপনারা সবাই পছন্দ করেন, এবং গ্রাম মানেই নৌকা, গরুর গাড়ি, আরও অনেক কিছু, মেঠোপথ, সব কিছু মিলিয়ে গ্রাম। তো আমরা নৌকার ঘটনা দিয়ে আজকে আমাদের লিসেনাররা যে সমস্ত ঘটনা পাঠিয়েছেন সেটা শুরু করি, এবং তারপরে একে একে বাকি ঘটনাগুলো শোনাবো ইনশাল্লাহ। প্রথমে চলে যাচ্ছে একটা নৌকার ঘটনায়। ইন দ্য মেইন টাইম আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/russell.স্বাধীন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা কিছুদিন আগেও একটা হন্টেড হাউস ভিজিট করেছি, এবং আপনারা সেটা দেখেছেন হয়তো, অনেকেই অনেক প্রশংসা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। সেইটাও আপনারা ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং সেখানে আপনারা অডিও এবং ভিডিও সব কিছু একসাথে দেখতে পাবেন।
এবারের কাহিনীটি একটি বাইক নিয়ে। দুটোই কিন্তু আমাদের যানবাহন, রাইট? নৌকা যেমন ঠিক তেমনি একই সাথে আমাদের মানে যাতায়াতের মাধ্যম আর কি। তো আমরা একটু আগে যেন ওখানেই মনে হয়
নিচে অনেক পচা মাছের গন্ধ আমি লক্ষ্য করেছিলাম। আমি জানি না ঘটনাটি কী ঘটেছিল, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি আজও করতে পারিনি। এমনকি আমি অনেক ভয়ও পেয়েছিলাম যখন দেখলাম একই জায়গায় আবারও একই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। রাসেল ভাই, ঘটনাটি বিশ্বাস করবেন কিনা জানি না। আপনার যদি ভালো লাগে ঘটনাটি, তাহলে আপনাদের সব লিসেনারদেরকে শোনানোর সাহায্য করবেন। ভূত.com-এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঘটনাটি বলছিলাম মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলা থেকে। ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আফনান ভাইয়ের ঘটনা শুনতে কার না ভালো লাগে। আমি চেয়েছিলাম ঘটনাটি শেষে দেব, তবে তার আগেই এখনই আমি ভাবছি আফনান ভাইকে নিয়ে আসলে কেমন হয়। আপনারা নিশ্চয়ই বিপ্লবদার সাথে পরিচিত ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন কারণে, কারণ আফনান ভাই যখন রাজবাড়িতে ছিলেন তখন তাকে নিয়ে বেশ কিছু কথা তিনি শেয়ার করেছিলেন, এবং এই ঘটনাটি কিন্তু সেই লাশ কামালের ঘটনার সাথে রিলেটেড সামহাও। সুতরাং আপনারা যারা লাশ কামালের ঘটনা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটা অনেক বেশি পরিচিত মনে হবে, এবং এই ঘটনা আরও একটা দৃষ্টিকোণ থেকে আপনি শুনতে পারবেন বা আপনার ভালো লাগবে আশা করি। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন তো সব কিছুই খোলা এবং আমরা অনেকেই অফিস করছি এখন নিয়মিত। আমি বলবো যে আপনারা অফিস করেন যাই করেন না কেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অনেক রকমের জীবাণুই বাতাসে ঘোরাফেরা করতে পারে, কিন্তু আমরা যদি সচেতন না থাকি তাহলে যে কোনো জীবাণু আমাদের আক্রমণ করতে পারে। তো আমরা এই যে ভাইরাসের কথাটি বলছি, সেটা থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে নিজের সাবধান থাকা, এবং এটাকে কোনোভাবেই হালকাভাবেও নেবেন না বা এটাকে খুব সিরিয়াসলি এটা নিয়ে যে খুব চিন্তায় পড়ে যেতে হবে এরকম কিছু আমি বলছি না। কিন্তু স্বাস্থ্যবিধি মানলে কোনো ব্যাপার না, যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে খুব সমস্যার কথা। আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে যে চাওয়াটা সেটা জানিয়ে দিলাম। এখন চলে যাব ঘটনায়। চলুন শুনে আসি আমরা বিপ্লবদার ঘটনাটি। আসসালামু আলাইকুম। ভূত
যেহেতু স্টেপ করা হয়েছিল, তো আপনি যখন দেখেছেন তখন কি মানে ওই অবস্থায় ছিল, নাকি তাকে জীবন্ত অবস্থা আপনি দেখেছিলেন? না, আমি তাকে ওই অবস্থায় দেখছিলাম। মানে ঠিক হুবহু ওই লাশ? হ্যাঁ, সেম সেম সেম, মানে কোনো 19-20 না, একদম সেম। ওইরকমই স্টেপ, ওইরকমই সুন্দর। হ্যাঁ, চোখটা হালকা হালকা খোলা, অনেক সুন্দর, ওইরকম দেখছিলাম। দেখার পরে একদম অমনটাই? হ্যাঁ, অমনটাই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানে লাশটা তো সোজা শুয়েছিল, আমি যখন ঘুরছিলাম তখন সে কিন্তু আমার দিকে ঘুরছিল, ঘুরে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন এক পাশে ঘুরে গেলেন, হ্যাঁ, মানে লাশটাও হ্যাঁ, আমরা যে সোজা হয়ে ঘুমাই, জি। যেরকম আমরা সোজা হয়ে ঘুমাচ্ছি, মানুষের ইচ্ছা হলে যে না সোজা হয়ে ঘুমাচ্ছি, আরেক দিকে কায়ত হই। ওই যখন আমি আরেক দিকে কায়ত হই, দেখি যে লাশটা আমার সামনে সেম ভাবে শুয়ে আছে। কিন্তু মানে আমি যখন দেখি তাকে ভালো করে, তখন দেখার পরে ও আমার দিকে এভাবে করে মুখ ঘুরায়, মানে লাশ যেরকম বডিটা শোয়া রাখে, ওই আরেক দিকে সে মুখ ঘুরায় আমার দিকে তাকায় রয়েছে। আমি তো ওটা দেখে আমি আমার মানে পৃথিবীর সবকিছু ভুলে গেছিলাম। আসলে এটা একবারে মানে একটা লাইফের কঠিন একটা ব্যাপার আমার দ্বারা, মানে আমি ওই জিনিস আজও বলতে পারি না। দাদা, এখনো কি সেটা আপনি মাঝে মাঝে ফিল করেন, বা একা যখন থাকেন, বা যদি রাত্রে কোথাও যান, বা কখনো স্বপ্নের মধ্যে, জিনিসটা কি এখন আপনার ফিল করেন? এখন আবার মাঝে মধ্যে ফিল হয়, কিন্তু আসলে ফিল হইলেও ওই যে মানে আসলে সাহস তো করতে হবে, মনের তো একটা বল থাকতে হবে। আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমার যে কোনো একটা ক্ষতি হইতে পারে। এখন মনে করি না, ওটা কিছু না, ওটা কোনো ব্যাপার না, ওটা কিছু না। হ্যাঁ, কিন্তু তারপরেও ভয় তো আসলে অন্তর থেকে, মন থেকে তো ছাড়ে না। হ্যাঁ, এটা ধরেই রাখে। দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে এমনও তো হতে পারে যে আপনি যখন ওই ডেড বডিটা দেখেছিলেন, আপনি চিন্তা করেছিলেন যে এত সুন্দর একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো। এরকম যখন চিন্তা থেকে, এমনও তো হতে পারে সেটা আপনার মাথার মধ্যে এটা বসে গিয়েছিল, সেটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু আপনি যখন ঘুমের সময় সেটা বাস্তবেই দেখছিলেন, এবং আপনি যখন একপাশে কাত হচ্ছিলেন, ডেড বডিটাও আপনার দিকে কাত হয়ে যাচ্ছিল। এটা তো আসলে হ্যালুসিনেশন বা চোখে শুধু দৃষ্টিভ্রম হওয়ার কথা না। এমনও তো হতে পারে যেটা তো শুধু দৃষ্টিভ্রম, এমন নয় যে মানুষের মাথার মধ্যে একটা বিষয় কাজ করছে, আমরা তখন অনেক সময় জিনিসগুলো দেখি। কিন্তু আপনি যেটা দেখে আসলেন, নর্মালি যেহেতু আপনি দেখা যাচ্ছে যে আপনাকে যেহেতু আপনার দাদা সেখানে নিয়ে গিয়েছিল, নর্মালি আপনার সাহস না থাকলে কিন্তু আপনাকে তার ওখানে নিয়ে যাওয়ার কথা না। আপনাকে সাহসী মনে করেন বিধায় উনি নিয়ে গেছেন। আর যখন আপনি এত সাহসী হওয়ার পরেও আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে এই ঘটনাটা যখন আপনার সাথে ঘটলো, তখন মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি অবশ্যই ওই জায়গা থেকে সে আসছিল, কোনো একটা বিষয় আপনার সঙ্গে চলে আসছে। চলে আসছে। না চলে আসলে আর না, যদি না আসতো বা ও যদি আমার সাথে যদি না চলে আসতো, তাহলে সে আর আমার দিকে ঘুরে তাকাইতো না, সে সোজা শুয়ে থাকতো। মানে আমি ঘুরছি, সেও আমার দিকে মানে এইভাবে করে এক সাইড হয়ে সে আমার দিকে তাকায়। এক্স্যাক্টলি, কারণ কি, যদি শুধু দৃষ্টিভ্রম হতো, আপনি শুধু পাশে তাকে শোয়া দেখতেন। কিন্তু যেহেতু আপনি এক পাশে কাত হচ্ছেন, সেও ওই পাশে কাত হয়ে যাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু সে ডেড বডি, কোনো কথা বলছে না, কিছু করছে না। তার মানে এটা শুধু দৃষ্টিভ্রম আমার মনে হচ্ছে না, এটা সত্যি সত্যি আপনার সঙ্গে একটা প্যারানরমাল একটা ঘটনা আপনার সঙ্গে ঘটেছে। এখানে আর একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে আমি ওটা দেখতে যাই, আমার ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে লাশ কাটাঘরে যাই দেখতে। কিন্তু লাশ কাটাঘর থেকে যখন আমি আসি, আমার একটা অভ্যাস যে আমি যখনই গোসল করি, আমার ওয়াইফ যদি গামছা নিয়ে যদি দাঁড়ায় থাকে বা একটু কথা বলে, কথা বলি, গোসল করি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে একজন আমার সামনে দাঁড়ায় রইলে আমি গোসল করতেছি, কথা বলতেছি, গল্প করছি, এই গল্প ওই গল্প করতেছি। কিন্তু আমি এটা একবার না, আমি এটা বহুবার ট্রাই করছি। আমি যখনই মাঝে মধ্যে যাই লাশ কাটাঘরে, দাদা আমাকে যখনই নিয়ে যায়, আমি একটা জিনিস ফলো করি। আমি যখন ওইখান থেকে আসি, যখন আমি গোসল টোসল করি, হ্যাঁ, বা ওই যে মানুষের একটা ভয় থাকে, একটু আগুনের ছ্যাক দেয় হাতে, একটু গায়ে থুতু দিয়ে দেয়, আমি কিন্তু এগুলো দেই না, ডাইরেক্ট ঘরে চলে আসি। আসে যখন গোসলটা দেই, তখন আমার ওয়াইফ বলে যে তুমি লাশ কাটার ঘর থেকে আসছো, দেখো এই দেখো, এই যে আমার মাথা ব্যথা করতেছে, এই যে দেখো আমার 2 হাত ব্যথা করতেছে, তোমার সাথে কেউ না কেউ আসে। আসলে অপমৃত্যুগুলো তো একটা অন্য রূপ ধারণ করে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু জন্ম মৃত্যু
এটা তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার একটা দান। না, আমাদের জন্ম যখন দিচ্ছে মৃত্যুর একটা সময়সূচি দিয়ে দিচ্ছে, সে সময় সেই সূচিতে আমরা মরবো। কিন্তু এর আগে মানুষ আত্মহত্যা করে নেয় বা গলায় ফাঁসি নেয়, বিষ খায়, এই যে যন্ত্রণা, এই যে মারা যায়, এটা তো সে জীবনে কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। কারণ আছে, কেন যাইতে পারবে না? যে সে তো আল্লাহর কোনো আল্লাহর কোনো কথাই সে এই পৃথিবীতে থেকে রাখলো না বা মানলো না। কেননা যে তার একটা জন্ম দেওয়া হয়েছে, তার অমুক টাইমে অমুক ডেটে তার মৃত্যু ছিল, এর আগে সে হয়তোবা কোনো কারণবশত সে গলায় হয়তোবা ফাঁস নিচ্ছে, এটা তো অপমৃত্যু হয়ে গেল। আসলে অপমৃত্যুগুলো প্রচন্ড ভয়ানক হয়, ভয়ানক হইতে ভয়ানক। লিসেনারদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে দাদাকে ওনার দাদা নিয়ে যান, কারণ ওনার দাদা আসলে শিক্ষিত নন। কারণ পোস্টমর্টেম করার পরে কিছু কিছু পেপারসে কিছু তথ্য, কিছু সূত্র নাম্বার লিখে দিতে হয়। তো যেহেতু উনি এডুকেটেড নন, তো মাঝে মাঝে দাদা যদি ফ্রি থাকে, মানে বিপ্লব যদি ফ্রি থাকে, তখন ওই কাগজগুলোর কিছু প্রসিডিউরস মেনটেন করার জন্য যাতে করে কিছু জিনিস, কিছু সূত্র নাম্বার ফেলে দিতে হয়, যার কারণে তাকে মাঝে মাঝে রিকোয়েস্ট করে নিয়ে যান। আর ওই সুবাদে সেখানে মাঝে মাঝে তার যাওয়া হয়, এবং সেইখান থেকেই আসলে আমরা দাদার ঘটনাটা আমরা পেলাম। দাদা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যারা সাধারণত লাশগুলো কাটেন বা যারা এই প্রফেশনটাতে থাকেন, সাধারণত আমরা দেখি সারা বাংলাদেশে বিভিন্ন মর্গ যেগুলো আছে সেখানে কিছু মানে এই লাশ কাটার কাজগুলো হয়। আচ্ছা, যারা সাধারণত এই কাজটা করেন, আমরা কিন্তু সামাজিকভাবে তাদেরকে একটু ডিফারেন্ট চোখে দেখি। তো এই বিষয়ে দাদা আপনার কোনো মন্তব্য আছে কিনা, যদি লিসেনারদেরকে বলতে? আচ্ছা, মন্তব্য বলতে আসলে আমিও মানুষ, আর যে মারা যায় আসে, মানে যার মৃত্যু হয়ে গেছে বা যার নামে সুরথাল করা হয়েছে, যার নামে মামলা করা হয়েছে, সেও কিন্তু মৃত্যু অবস্থায় লাশ কাটা ঘরে আসে। তাহলে এক মানুষ হয়ে আরেক মানুষের গায়ে ছুরি চালানো, তার বুক ফেলে দেয়, হার্ট, লিভার, কিডনি, মাথা ফাটায়, সবকিছুই দেখতে হয়। যাই হোক, ডাক্তার যেখানে যেখানে যা উপদেশ দেয় সেগুলোই আমার এই বড় ভাই করেন। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করে, যে এই জিনিসটা মানে এই পোস্টমর্টমটা আসলে ড্রিঙ্ক ছাড়া কেউ করতে পারবে না। ড্রিঙ্ক তাকে করতে হবে, কারণ ড্রিঙ্ক না করে এই কাজটা আসলে করা সম্ভব নয়। আমার এখন এটা তো স্বাভাবিকভাবে যে একটা মানুষ হয়ে মানুষের বুকে ছুরি চালিয়ে দিচ্ছে, ভিতরের অর্গানগুলো বের করে ফেলছে, তো এই যে দৃশ্যগুলো স্বাভাবিকভাবে একটা মানুষ যখন নর্মাল সেন্সে থাকে, তখন তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে পারে যে মানুষ হয়ে আর একটা মানুষের কিভাবে এই জিনিসগুলো বের করে ফেলবো। তখন আসলে যার কারণেই হয়তো বা তারা কিছুটা ড্রিঙ্ক করে নেন আর কি, এটাই আর কি। আসলে ড্রিঙ্ক করলে ব্যাপারটা, ভাইয়া এই পর্যন্ত 7-8 হাজার লাশ পোস্টমর্টম করছে, বাট কিন্তু উনি আজ পর্যন্ত ড্রিঙ্ক ছাড়া কোনোটাই করেনি। ড্রিঙ্ক যখনই উনি করে তখন ওনার সেন্স আর তখন কাজ করে না, তখন সে কারোর সাথে মানে সুস্থ মাথায় কারোর সাথে কথা বলে না। দাদা, আমরা কিন্তু ওই দাদার কথা বলতে চেয়েছিলাম, যে ওনার স্টোরিগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি বলছিলেন যে উনি আসলে আমাদের রেকর্ডিং বা এই টাইপের ইন্টারভিউ উনি দিতে পারবেন না, কারণ উনি ম্যাক্সিমাম সময় একটু ড্রাঙ্ক অবস্থায় থাকেন। আর আমি নিজেও দেখেছি ওনার সাথে কিছুটা কথা আমি দেখেছি, উনি কথা জড়িয়ে যায় ওনার। এই জন্য লিসেনার আমরা আসলে এই বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত যে অরিজিনাল যিনি, তার একদম কথা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ উনি আসলেই কথা বলতে সক্ষম নন। এই কারণে সক্ষম নন, ওনার কথা জড়িয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। কিন্তু ওনার ছোট ভাই, তাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি মাঝে মাঝে সেখানে গিয়েছেন এবং ওনার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওনার কথা আমি আপনাদেরকে শোনালাম। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার আরো অনেক ঘটনা আমরা পাবো, কারণ যেহেতু আপনি আপনাদের পাশেই এরকম ব্যক্তি আছেন এবং পরিচিতর মধ্যে আমরা জানি যে লাশ কাটা ঘর রিলেটেড অসংখ্য ঘটনা আমরা বিভিন্ন সময় শুনেছি, শুধু মানুষের মুখেই শুনতাম। আজ কিন্তু একদম ফার্স্ট আপনার কাছে শুনলাম যিনি একদম সেখানে প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করার পরে এখনো আপনি যখন বাসায় আসেন, ভাবির কথা বলছিলেন, যে তিনি কিন্তু খুব হারে হারে সেটা টের পান যে আপনার সাথে অবশ্যই কোনো জিনিস এসেছে। এটা সত্য, এটা সত্য। আমি মাঝে মধ্যে যখন ওখান থেকে আসি তখন সে আমার সামনে আর আসে না,
তখন বলে যে তুমি একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসো। কারণ আমি গেলেই আমার দেখা যায় মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, হ্যাঁ, এক চোখ লাফায়, হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলোটা, তাহলে নিশ্চয়ই কেউ আসে হয়তো আমার গোসল দেওয়ার পরে, হ্যাঁ, গোসল দেওয়ার পরে হয়তো সে থাকে না, চলে যায়। আর আমি গোসল মানে আসলে মানুষ যখন, মানুষের প্রত্যেকটা মানুষের উচিত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, যে যে ধর্মেরই হোক না কেন, মানে আমাদের ধর্মের কথা বলি, মানুষ যখন গোসল যখন করে বা হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্রের মধ্যে স্নান বলে, কেউ ছান বলে, কেউ আপনাদের ধর্মে মনে মুসলিম ধর্মে হয়তো বা গোসল বলে, তো যাই হোক যেটাই হোক একটাই তো বিষয়, জি, আমরা যখন স্নান করি বা গোসল যেটাই বলি না কেন, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তার যে কোনো একটা নাম ধরে ডেকেই কিন্তু গায়ের উপরে জলটা ঢালি। এতে কি হয় জানেন? এতে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয়ে যায়, ফ্রেশ লাগে নিজের কাছে। হয়তোবা কোনো কোনো কিছু থাকলে হয়তোবা সে চলে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো লিসেনার, আসলে আমরা একটা বিষয় সৌভাগ্যবান, সেটা হচ্ছে যে দীর্ঘ অনেক সময় পর, মানে সত্যিকার অর্থে যাদের এক্সপেরিয়েন্স হয়েছে বা যাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা তো শুধু শুনি, কিন্তু সত্যিকার অর্থে এমন এক্সপেরিয়েন্সড পার্সনের কাছ থেকে আজকে আপনাদেরকে এই ঘটনা শোনাতে পারলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং আরও অনেক ব্যক্তিদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যাদের নাম ধরে আমরা গল্প শোনাই, আপনাদের ভালো লাগে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কথা আপনাদেরকে কখনো শোনাতে পারি না, যে তারা আসলে কিভাবে কথা বলেন, তাদের অনুভূতিটা কি। আমরা তাদের অনুভূতিটাকেই আপনাদের কাছে পৌঁছে দেই, আমাদের কথা আপনাদের ভালো লাগে, কিন্তু তাদের কথাও আপনাদেরকে শোনার দরকার, যে আসলে উনি কিভাবে কথা বলেন, উনি কোনটা দেখেছিলেন। তো লিসেনার, ভালো থাকবেন সবাই। আরেকটি স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আবারও ফিরে এলাম আমি, রাসেল, এবং অবশ্যই জানাবেন যে বিপ্লবদার যে ঘটনাটি সেটা আপনাদের কেমন লেগেছে। এবং আফনান ভাই সবসময় নিজে ঘটনা বলেন, এবার তিনি কিছু মানুষের ইন্টারভিউ করেছেন। আমার মনে হয় যে বিপ্লবদার ঘটনাটি আপনাদের খারাপ লাগেনি। যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে একটা খুব চমৎকার ঘটনা, যেটি আমার কাছে কোনো একটা কারণে ভালো লেগেছে, যে ঘটনাটির মধ্যে কেমন যেন একটা মানে অরিজিনাল একটা ইয়ে আছে আর কি। মানে উনি খুব চমৎকারভাবে বলেছেন, এখানে তার যেমন চাইল্ডহুড উঠে এসেছে, নানির সাথে তার সম্পর্ক সেটা যেমন উঠে এসেছে, অনেক কিছুই জড়িত, এবং সেই সাথে রহস্য তো আছেই। তো আমার মনে হয় সব মিলিয়ে এখন যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেটি হয়তো আপনাদের খারাপ লাগবে না। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক 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 বেশি আনন্দ দেবে। তো আমরা ঘটনায় যাওয়ার আগে আরও একবার বলতে চাই যে আপনি যদি আমাকে লিখতে চান তাহলে চলে যান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং সেই সাথে আমাদের ফেসবুকে যদি কিছু লিখতে চান তাহলে ভিজিট করুন www.facebook.com/russell. স্বাধীন। আমরা আসলে চেষ্টা করি সবচেয়ে ভালো ঘটনাগুলোই আপনাদের সামনে হাজির করার, এবং আপনারা যদি ঘটনা পাঠানো বন্ধ করে দেন তাহলে ভূত.com বন্ধ হয়ে যাবে, একদম পরের দিন থেকে একদম সোজাসুজি বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি অনুরোধ করবো যে বেশি বেশি করে ঘটনা পাঠান। এবং যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন এখনও, মানে আমি বলবো যে কোভিড চলে গেছে বা এরকম কিছু, কিন্তু আমি এইটা বলতে পারি আপনাদেরকে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে এখন চাইলে স্টুডিওতে আসতে পারেন। মানে আই এম রেডি ফর দ্যাট। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম অ্যান্ড এখানে এসে ইউ ক্যান শেয়ার ইউর স্টোরি। তো এটা আপনারা ভেবে দেখবেন, যদি আপনারা আসতে চান ডেফিনেটলি আপনারা সেটা মেনশন করবেন একদম মেইলের ফার্স্টেই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়ার পরে আপনি বলবেন যে আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চাই, বা একেবারে ফার্স্টে হেডলাইনেও
দুইজন মহিলা আসছে নানুকে নিয়ে যেতে। তো নানু একটা সিস্টেম ছিল কি, রাত্রেবেলা কোনো জায়গায় গেলে আমার সাথে নিয়ে যেত। তো আমার ঘুম থেকে তুলে তো আমি ঘুম ঘুম চোখে নানুর সাথে বুঝতেও পারতেছি না যে নানু কই নিয়ে যেতেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি নানুর সাথে যাই। তো অনেক রাত্রে হারিকেন নিয়ে যাই পাশের বাড়িতে, ডেলিভারি একটা প্রবলেম। তো নানু ডেলিভারি করায়। তো রাত্রে ওই রাতে নানু ওইখানে থাকে। তো বাড়িতে আর বলা হয় না যে আমি ওই জায়গায় থাকবো। তো সকালবেলা আমি নানু ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে ওই বাড়ি থেকে আবার ব্যাক করি নানার বাড়িতে। তো ব্যাক করার পরে আমার মামা খুব রাগে। মামার অনেক আগে থেকেই বাধা যে এইসব কাজ না করার জন্য, কারণ নানু বয়স্ক মানুষ আর এগুলা অনেক রিস্কি, রাত বিরাতে কোনো টাইম টেবিল নাই। তো এই কারণে আমার মামা খুব নানুর সাথে রাগারাগি করে, প্রচন্ড রাগারাগি করে। আমার মামা একটু অ্যাংরি টাইপের লোক। তো রাগারাগি করে, মূলত রাগারাগি করার মধ্যে ওই রাগের মানে পরিমাণ এতই হয়ে যায় যে আমার উপরে ওই রাগটা ছাড়ে আর কি। আপনার আমাকে মারে, চর থাপড়া মারে, তুই গেলি কে, তুই না গেলে তো যাইতো না। তো যাই হোক, ওই দিন নানু রাগ করে নানু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে ছেলে এত ইয়া করছে, নানুরে গালাগালি করছে। তো ওই দিন নানু কি করে, হুট করে ঘর থেকে বাইর হয়ে যায়। নানু প্রচন্ড রাগী মানুষ ছিল। তো বাইর হয়ে যায়, কাউকে বলে নাই দুপুরবেলা। তো মামা প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন। তো সকালবেলা চলে গেছে। তো বিকাল 5টার পরে আসছে মামা এসে বলতেছে যে তোর নানু কই। নানু দুপুরে কই জানে গেছে, আমি তো যাই না। তো মামা খুব রাগারাগি করে আমার বলে খুঁজতে, সবাই মিলা খুঁজে, কিন্তু রিলেটিভ যাদের বাড়িতে নানু যাইতো ওদের বাড়িতে নাই। আমিও খুঁজছি, দুপুর বেলায় খুঁজছি, কিন্তু নানুকে পাই নাই। তো অ্যাকচুয়ালি মন আমারও খারাপ, প্রচন্ড খারাপ, কারণ নানুর সারা এক মুহূর্ত আমার ভাল লাগতো না। তো যাই হোক, রাত হয়ে গেল, আপনার সবারই মন খারাপ যে নানু কই গেল। তখন মোবাইল ফোনটা ছিল কিছু মানুষের হাতে, কিন্তু আমার সামর্থ্য হয় না এরকম মোবাইল ফোন কিনা। মোবাইল ফোনটা রেগুলার হয়েছে 2006 আর ঘটনাটা করছে 2004। তো
মানে কি একটু চোখটা ঘুরাইতে দেখি বিড়াল গুলা আর নাই। মানে আমি একটু আবার তাকাইলাম যে কোন এদিক দিয়ে যাইতেছে না কোন দিক দিয়ে গেল এগুলা। ছোট বয়স বিড়ালের প্রতি খুব ইন্টারেস্টিং। তো নানু কইলো খাবি, আমি কই কি, কই যে দেখ খাবার কত খাবার।
মানে এটা কি। পরে আমার কাছে কয় না বলতেই রাজি না। আমার মানে যে কোনো একটা এক্সকিউজ দিয়ে আমার মানে মাইন্ডটা চেঞ্জ করতে চাইতেছে। তো এই গেল একদিন, আমার কাছে কৌতূহলটা রয়ে গেল। তো রাসেল ভাই, আপনার কিছুদিন পর, 15-16 দিন পর আপনার আমার গ্রামের একটা বাৎসরিক একটা ওয়াজ মাহফিল আছে, অনেকটা মোটামুটি দূর, 1 কিলোমিটার দূর। তা আমরা ছোটবেলা সবাই ওয়াজ মাহফিলের প্রতি একটা ঝোঁক থাকে। তো বাৎসরিক ওয়াজ মাহফিল, তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসলো, আয়সা বললো যে চল মাহফিলে যাবো। ওকে ডান, চল মাহফিলে যাবো। তো আমরা মূলত 4 জন হইলাম। তো 4 জন হইয়া রওনা দিলাম মাহফিলে। তো মাহফিলে গেছি, ওয়াজ শুনলাম। তারপরে রাত্রে অনেক রাত হয়ে গেল, আমি বাড়ি থেকে বলেই গেছি অনেক রাত হয়ে গেল। তো আমি কি করলাম, আমি বললাম যে আমি চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না, আমার একটু ঘুমাই যাচ্ছে মাহফিলের মধ্যে। তো এরা 3 জন মধ্যে 2 জন গেছে, এক একজন পোলাপান মানুষ ঘুরতেছে, আমরা সবাই যার যার মধ্যে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমি চলে যাবো ছোটবেলা। তো আমি এরা বললাম আমি চলে যাবো, তোরা থাক। তো আমি মাহফিলের থেকে বের হয়ে যে রাস্তাটায় দাঁড়াইছি, ওই রাস্তা দিয়ে ওয়েট করতেছি যে আমাদের বাড়ির কাউরে পাওয়া যায় কিনা। যদি রোয়ানা দেয় এদিক দিয়া, তাহলে আমি ওর পিছিয়ে ওর সাথে কথা বলতে বলতে চলে যাবো রাত্রে 12টা বাজে। তো আমি একটা লোককে পাইলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি বাড়ি যাবেন? কহ বাড়িতে যাবো। তো আচ্ছা, আপনার পিছিয়ে আমি যাবো, আমার একটু বাড়িতে পৌঁছায় দিয়ে। কই দেখ, তোরা আমার বাড়ি থেকে তো তোরা বাড়ি অনেক দূর, তো আমি আমার বাড়ি পর্যন্ত
ওই তোর মাসের বারে সে নানুরে বাড়াইছি তোরে আনার লাইগা। আমিও নানুর কথায় অবাক হয়ে গেলাম। নানু তুমি কও কি, এটা কিভাবে সম্ভব? নানু তো মারা গেছে কিছুদিন আগে। আহ তুই ভয় পাইছ? না আমি কি ভয় পাইছি না, মানে ভয় তো প্রচন্ড ভয় পাইছি। পরে আমার পরের দিনে আপনার এই কিছু গাছের তাবিজ টুবিজ আমার শরীরে লাগাই দিয়া কইল যে ভয় পাইস না, এই রাত্রে ঘটনায় তুই একলা ছিলি তো আমি তোর হেল্প করার লেগে তোর নানুর বাড়াইছি। আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না যে এইসব কাজগুলা অহরহর ছোটখাটো কাজগুলা চলতোই। আমার এই বিস্ময় কোনো সময় নানু কাটায় নাই। নানু 2008 সালে মারা যায়। তা আমি এগুলা কারো কাছে শেয়ারও করিনি, কারণ শেয়ার করাটা নানু আমার অনেক আগে থেকে মানা করে দিচ্ছে। তো আজকে অনেকদিন পরে মনে হইলো যে আমি ভূতে ফ্যামিলিটা শেয়ার করা দরকার। তো আমার এই ঘটনাটা যদি প্রচার হয়, আমি আরো ঘটনা আছে, অহরহর ঘটনা আমার নানুর সাথে। কারণ আমার নানুর মৃত্যুর শেষ পর্যন্ত আমি নানুর সাথে ছিলাম। অনেকগুলো ঘটনা আছে। আজকের ঘটনাটা অনেকটা লং হয়ে গেছে। পরবর্তীতে আমার ঘটনাটা প্রচার হলে আমি ইনশাল্লাহ আরো অনেকগুলো ঘটনা আপনাকে পাঠাবো। রাসেল ভাই দোয়া করবেন। আর ভূত.com লং লিভ। আশা করি ভূত.com অনেক দিন আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।